আপনি এখানে ক্যাম্প করেছেন কেন? আমার তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছিলেন একজন মাঝবয়সী ভদ্রলোক। তিনি প্রশ্ন করলেন, এই অঞ্চলে ক্যাম্প করার মতো জায়গা এর চেয়ে ভালো তো কোথাও খুঁজে পাইনি। আমি জবাব দিলাম, নির্জন ফাঁকা জায়গা, কাছাকাছি কেউ কোথাও নেই। জায়গাটা কেন নির্জন বোঝার চেষ্টা করুন। এখানে একটা কয়লা খনি ছিল, নাম পোড়াডিহি কলিয়ারি। বছর খানেক আগে খনির মধ্যে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খনিটি জলে ডুবে যায় এবং খনির মধ্যে যারা কাজ করছিল সকলেই মারা পড়ে। তারপর কলিয়ারি বন্ধ হয়ে যায়। কলিয়ারির সকলেই এখান থেকে চলে যায়। আপনি পরিত্যক্ত এই কলিয়ারির পাশে মাঠের মধ্যে ক্যাম্প করেছেন, তাতে ক্ষতি কি হয়েছে জানতে পারি? মৃতদের সঙ্গে সহাবস্থান করছেন আপনি। খনির মধ্যে যারা মরেছে তাদের একজনেরও মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মরা মানুষকে আমি ভয় পাই না। খনির নিরাপত্তা বিভাগের ডিরেক্টর হরি সিং কিন্তু পান। এই দুর্ঘটনার তদন্তের কাজে এসেছেন তিনি, অথচ এখানে ক্যাম্প করে থাকছেন না। খনির মধ্যে যারা মারা পড়েছে তাদের মধ্যে বিশেষ একজন সম্বন্ধে তার অস্বস্তি আছে। কে সে? এই খনিরই ম্যানেজার সুমন্ত মিত্র। হরি সিং তার তদন্তের ফলে এই সিদ্ধান্তে এসেছেন যে খনির মধ্যে দুর্ঘটনার জন্য সেই দায়ী। খনির মধ্যে দাহ্য বিস্ফোরক মিথেন গ্যাস জমে আছে জেনেও নাকি সে খনিটাকে চালু রেখেছিল। হরি সিং তার রিপোর্টে এই কথা লিখেই কিন্তু ভয় পেতে শুরু করেছেন। তার আশঙ্কা সুমন্ত হয়তো বেরিয়ে এসে হরি সিং এর মতো একজন বিজ্ঞানী ভূতে ভয় পান। মৃদুমন্দ হাসতে হাসতে আমি বললাম, আমার সে ভয় নেই। হরি সিংকে গিয়ে বলুন ভূত থাকলেও তার কিছু করার ক্ষমতা আছে বলে মনে হয় না। কিন্তু সিংজি এ জাতীয় সিদ্ধান্তে এলেন কি করে জানতে বড্ড ইচ্ছা করছে। কারণ বিস্ফোরক গ্যাসে ভরা খনিতে জেনে শুনে কাজ চালানো তো সুমন্ত বাবুর পক্ষে আত্মঘাতী হওয়ার সামিল। তার মানে কি এই যে সুমন্ত বাবু আত্মঘাতী হতে চেয়েছিলেন? হয়তো তাই। প্রৌঢ় ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, শুনেছি টাকা পয়সার টানাটানি চলছিল তার। ক্ষতিপূরণ বাবদ স্ত্রীকে মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে চেয়েছিল সুমন্ত। কিন্তু হরি সিং এর এই রিপোর্টের দরুন সুমন্ত স্ত্রী ক্ষতিপূরণ হিসেবে এক পয়সাও পাবেন কিনা সন্দেহ। খুবই দুঃখের কথা। অবশ্যই, কিন্তু যাক সে কথা। চলুন গৌরাঙ্গীর ডাকবাংলোয় গিয়ে থাকবেন। না না, আমি এখানেই থাকবো। এখানে থাকতে একটুও ভয় করছে না আমার। পরেশ, তুমি ভয় পাচ্ছ না তো? প্রশ্নটা আমি আমার ফিল্ড অর্ডারলি পরেশ গিরিকে করি। না স্যার। পরেশ গম্ভীর মুখে জবাব দিল, আপনি যখন ভয় পাচ্ছেন না তখন আমি পাবো কেন? প্রৌঢ় ভদ্রলোক চলে যাওয়ার পর পরেশ তার মাথা চুলকোতে চুলকোতে বললে, আপনি বা আমি ভয় না পেলেও জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। জলে ডুবে থাকা এতগুলো মরা মানুষের পাশাপাশি থাকা। জলে ডুবে থাকা মরা মানুষরা পচে গলে জলের সঙ্গে একাকার হয়ে গিয়েছে। আমি বললাম, তাদের দরুন ভয় পাওয়ার কিছু নেই। জায়গাটি হল রূপনারায়ণপুর থেকে 10 কিলোমিটার দূরে গৌরাঙ্গি। গৌরাঙ্গির চারপাশে ছোটোখাটো কয়েকটা কয়লার খনি আছে। কয়লা নয়, অন্যান্য খনিজের খোঁজে আমি ওখানে গিয়েছি। তাঁবু খাটিয়ে অস্থায়ী আবাস গড়ে তুলেছি। দিন 15 আমার ওখানে থাকার কথা। খনিজের খোঁজে ভূতাত্ত্বিক সমীক্ষা শুরু করার আগে পরিত্যক্ত খনিটিকে পরীক্ষা করার ঝোঁক চাপল আমার। যেখানে পরেশও আমি তাঁবু খাটিয়েছি সেখান থেকে কয়েক পা এগিয়ে গেলে একটা ঢিবি। ঢিবির ওপাশে খনি। জং ধরা লোহার ডেরিকের নিচে শ্যাফট। শ্যাফটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল
অতল স্পর্শী গহ্বর। অন্ধকারে কিছু দেখা না গেলেও আর্দ্রতার আভাস পাই। বুঝতে পারি খনির ভেতরকার সুড়ঙ্গগুলি সব জলে ভরে আছেন। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু যেন অস্বস্তি বোধ করি। নিঃশ্বাসের কষ্ট হতে থাকে। মনে হলো নিঃশ্বাস নেবার মতো যথেষ্ট হাওয়া নেই। স্পষ্ট বুঝতে পারি যে খনির মধ্যে জল ছাড়া আছে বিষাক্ত বাতাস। সরে আসি ওখান থেকে। তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে এসে তাঁবুর মধ্যে ঢুকে খনির বিষ এখানকার বাতাসকে দূষিত করেছে কিনা বোঝার চেষ্টা করি। কয়লা খনির বিষাক্ত গ্যাস গন্ধ ও বর্ণহীন, কাজেই বাতাসে তার অস্তিত্ব আছে কিনা তা আমাদের শরীরের ওপরে তার প্রতিক্রিয়া দিয়ে বুঝতে হবে। খানিকক্ষণ তাঁবুর মধ্যে বসে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিন। কোনো রকম অস্বাচ্ছন্দ্য বোধ করি না। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে না। কাজেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই সিদ্ধান্তে আসি যে খনির বিষাক্ত গ্যাস খনির মধ্যেই সীমাবদ্ধ আছে। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আরও গাঢ় হয়ে ওঠে। রাত্রে আমাকে খাবার পরিবেশন করতে করতে পরেশ বললেন, কি সাংঘাতিক অন্ধকার! কৃষ্ণপক্ষের রাত, অন্ধকার তো হবেই। আমি বললাম, কিন্তু এত অন্ধকার আর কোথাও হতে দেখিনি। যত অন্ধকার হওয়া উচিত তার চেয়ে বেশি অন্ধকার আকাশ থেকে নেমে এসেছে। কি সব যাতা বলছো তার ঠিক নেই। ঠিকই বলেছি স্যার। পরেশ গম্ভীর মুখে বললেন, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে অনেক বেশি। আজকের রাতটা বড় খারাপ। মাঝরাতে পরেশের ডাকে আমার ঘুম ভেঙে যায়। স্যার উঠুন, উঠুন স্যার, স্যার, স্যার উঠুন স্যার, স্যার জেগে আছেন, শুনছেন? ও স্যার, স্যার উঠুন, উঠুন, উঠে পড়ুন এবার। ধর্মর করে উঠে বসলাম। খাটের পাশের টুল থেকে চশমা তুলে নিয়ে চোখে এঁটে লণ্ঠনের ক্ষীণ আলোয় পরেশের ভয়ার্ত ফ্যাকাশে মুখ দেখতে পাই। এতই ভয় পেয়ে গিয়েছে সে যে তার মুখের কথা ফুটছে না। আমি উঠে দাঁড়িয়ে পরেশের কাঁধে হাত রেখে তাকে ঝাঁকানি দিতে দিতে বললাম, কি ব্যাপার পরেশ, কি হয়েছে তোমার? সে এসেছে স্যার, সে এসেছে। কম্পিত স্বরে পরেশ বলল, কে? যার জন্যে আর অন্ধকার আকাশ থেকে নেমে এলো। কি সব যাতা বলছো তার ঠিক নেই। কলিয়ারের পাশের ঢিবির উপরে কুয়াশা নড়ে চড়ে। মনে হয় ওই ঢিবির উপরে দাঁড়িয়ে আছে। চলো চলো দেখি। না না হুজুর, না না না, একদম যাবেন না ওদিকে। পরেশ আর্ত স্বরে বললে। গায়ের চাদর জড়িয়ে আমি বেরিয়ে এলাম তাঁবু থেকে, পরেশের নিষেধে কর্ণপাত না করে। কলিয়ারের পাশের ঢিবিটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। ঢিবির ওপরে চাপ চাপ কুয়াশা ছাড়া আর কিছুই নেই। পরেশের দিকে তাকিয়ে বললাম, কই, কুয়াশার মধ্যে কোনো রকম নড়াচড়া তো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন না? পরেশ বললে, কিন্তু একটু আগেই আমি দেখেছিলাম। তার মানে আমাকে দেখেই পালিয়েছে। আমাকে দেখেই যে পালায় তাকে ভয় পাওয়ার কিছু নেই। যা, তোমার তাঁবুর মধ্যে ঢুকে পড়ো। সকাল হওয়ার আগে আর বেরিও না। আধ ঘন্টার মধ্যেই কিন্তু পরেশ তার তাঁবু থেকে বেরিয়ে আসেন। আমার তাঁবুর মধ্যে ঢুকে ভয়ার্ত কণ্ঠে বলেন, আমার তাঁবু ধরে ঝাঁকানি দিচ্ছে স্যার। স্যার, কে ঝাঁকানি দিচ্ছে? আমি আবার বেরিয়ে আসি আমার তাঁবু থেকে। হাতে নাতে ধরে ফেলতে পারছো না? চলো দেখি। ধরা ছোঁয়ার মধ্যে কাউকেই পাওয়া যায় না। আমি পরেশকে বললাম, তোমার তাঁবু ধরে কেউই ঝাঁকানি দিচ্ছে না, হয়তো বাতাসে নড়ে উঠেছে। বাতাস কই যে বাতাসে নড়ে উঠবে? পরেশ ঝাঝালো স্বরে বলে ওঠে,
বাতাস না থাকলে বেঁচে আছো কি করে? সে যাই হোক, আমাকে আর বিরক্ত না করে ঘুমোতে দাও। ভয় যদি পেয়ে থাকো আমার তাঁবুতে এসে শো। আমার কথার ওপরে কোনো কথা না বলে পরেশ আমার তাঁবু থেকে বেরিয়ে যায়। সে আর ফিরে এলো না দেখে আমার মনে হলো হয়তো সে আর ভয় পাচ্ছে না, কিংবা তাঁবুতে ঝাঁকানি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। পরদিন সকালে পরেশ যথারীতি চা নিয়ে এলো আমার তাঁবুতে। টুলের ওপরে চায়ের কাপের সঙ্গে একটি খাম রাখল, বন্ধ খাম। তার ওপরে খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিং এর নাম লেখা আছে। কে দিয়ে গেল এটা? আমি প্রশ্ন করি। রাতে যে এসেছিল সে। পরেশ গম্ভীর মুখে জবাব দিল, আমার তাঁবুতে অনেকক্ষণ ধরে ঝাঁকানি দেওয়ার পর ঢুকে পড়েছিল তাঁবুর মধ্যে। কে সে? দেখেছো তুমি তাকে? না, পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। কম্বল সরিয়ে দেখার সাহস হয়নি আমার। ঘর থেকে সে বেরিয়ে যাওয়ার পর আমার ক্যাম্প খাটের পাশের টুলের ওপরে এই চিঠিটাকে পড়ে থাকতে দেখলাম। খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তাকে গৌরাঙ্গীর সরকারি বিশ্রামগৃহে পেয়ে গেলাম। পোড়াডিহির কলিয়ারির দুর্ঘটনার তদন্ত শেষ করে তিনি তখন ধানবাদে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। চিঠিটা পড়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। তদন্তের কাজ আবার নতুন করে শুরু করতে হবে, কিন্তু এতদিন কোথায় ছিল এই কাগজটা? তা তো জানি না। আজই আবার ফিল্ড অর্ডার নিয়ে পরেশ দিল এটা আমাকে, কিন্তু কি আছে ওতে? পোড়াডিহি কলিয়ারির ম্যানেজার সুমন্ত মিত্রের বিবৃতি। দুর্ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে লিখেছেন তিনি। আসলে এটা কলিয়ারির লগ বুকের ছেঁড়া পাতা। কে লিখেছেন তিনি? এই দেখুন। সুমন্ত মিত্র লিখেছেন, কয়লার স্তরের মধ্যে প্রচ্ছন্ন ছিল একটা গ্যাস পকেট। হঠাৎ তার মধ্য থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসতে শুরু করেছে। এই গ্যাস পকেটের অস্তিত্ব সম্বন্ধে আমি কিছুই জানতাম না। আমার জানার কথাও নয়, কারণ গ্যাস বেরিয়ে আসা শুরু না হওয়া পর্যন্ত সে যে আছে তা বোঝার উপায় নেই। ঠিক এখনই ব্লাস্টিং শুরু হবে। শর্ট ফায়ারার তার কাজ শুরু করে দিয়েছে। তাকে আটকাতে পারবো না। এখান থেকে আমি চিৎকার করলেও সে শুনতে পাবে না। কাজেই সর্বনাশ আসন্ন। এরপর আর কিছু লিখতে পারেননি সুমন্ত মিত্র। নিচে অনেক কষ্টে নিজের নাম স্বাক্ষর করেছেন। খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিং বললেন, সুমন্ত যা লিখেছে তা যদি সত্য হয়, খনির মধ্যে আগে কখনো গ্যাস ছিল না। বিস্ফোরণের মুহূর্তেই কয়লার স্তরের লুকোনো গ্যাস পকেট থেকে মিথেন গ্যাস বেরিয়ে এসেছিল। অতএব খনির এই দুর্ঘটনার জন্য সুমন্ত মিত্র দায়ী নয়। খনির লগবুকের ওই ছেঁড়া পাতার ভিত্তিতে নতুন করে তদন্ত হলো এবং সুমন্ত মিত্র অব্যাহতি পেলেন খনির দুর্ঘটনার দায়িত্ব থেকে। এতে খুশি হলেন সুমন্তর হিতৈষী বন্ধুরা, কারণ এই দুর্ঘটনার ব্যাপারে সুমন্ত নির্দোষ প্রমাণিত হওয়াতে সুমন্তর স্ত্রীর জন্য ক্ষতিপূরণের টাকা আদায় করে নিতে অসুবিধা হবে না। লগবুকের ছেঁড়া পাতাটিকে জলে ডোবা খনি থেকে কে তুলে নিয়ে এসে পরেশকে দিল, এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব অবশ্য হরি সিং পেলেন না। পরেশ তাকে চোখে দেখেনি। কলিয়ারির পাশের ঢিবির ওপরে যখন সে দাঁড়িয়েছিল তখন কুয়াশার সঙ্গে মিলে মিশে একাকার হয়েছিল সে। পরে যখন পরেশের তাঁবুর মধ্যে ঢুকেছিল তখন তার দিকে তাকাবার সাহস হয়নি পরেশের। তবে সে ঢুকতেই তাঁবুর ভেতরকার বাতাস নাকি স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছিল। পরেশের ধারণা সে জলের মধ্য থেকে উঠে এসেছিল। শেষ হলো
লেখক শঙ্করসন রায়ের লেখা ভৌতিক গল্প লগ বুকের ছেঁড়া পাতা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব আরেকটি চর্চার বিষয়বস্তু নিয়ে, হাতে এক কাপ কফি নিয়ে। ভালো থাকবেন।